আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বাগতম আমার অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে। আমি আজকে বিশেষ করে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী সায়েন্সের এবং বায়োলজি এই সাবজেক্টটি যারা অধ্যয়ন করে তাদের জন্য আমার আজকের এই ছোট্ট প্রয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় এই চ্যাপ্টারটি আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আশা করি বিশেষ করে যারা সায়েন্স স্টুডেন্ট আমার সেই সকল বন্ধুরা হয়তো আজকের আমার এই ক্লাসটি অনুধাবন করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজ এবং প্রাঞ্জল ভাষায় তোমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ আলোচনা করার জন্য। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব, যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, সুতরাং আমাদেরকে কিছু কিছু আউট নলেজ আমাদের জানা প্রয়োজন। এগুলো অবশ্যই আমাদের ছাত্র জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদেরকে কেউ জিজ্ঞেস করতেই পারে, যেহেতু আমরা সায়েন্স নিয়ে অধ্যয়ন করি, সায়েন্স নিয়েই পড়াশোনা করি, সুতরাং আমাদেরকে এই ধরনের কমন কোশ্চেন এনিওয়ান ক্যান আস্ক করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানবো বিজ্ঞান কি। আসলে বিজ্ঞান কি? দেখো, এখানে বিজ্ঞানের আবিধানিক অর্থ এখানে জ্ঞান। এটি একটি ল্যাটিন শব্দ। এই সাইনটা শব্দ থেকেই কিন্তু এই জ্ঞান বা বিজ্ঞানটা এসেছে, যার ইংলিশ ওয়ার্ড হচ্ছে নলেজ এবং বাংলায় আমরা বলি জ্ঞান। বিজ্ঞান আসলে এক ধরনের জ্ঞান। আসলে জ্ঞানটা কি? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। আমরা জানি এই পৃথিবীতে, এই মহাবিশ্বে অনেক জীব আছে, জড় আছে, পানি আছে, মাটি আছে, বায়ু আছে। এগুলো কি? প্রকৃতির অংশ। এগুলো হচ্ছে প্রকৃতির পরিবেশের একটা অংশ। সুতরাং আমরা দেখি যে বৃষ্টি হয়। আসলে বৃষ্টিটা কিভাবে হয়, কোথা থেকে হয়? আমরা যে খাদ্য পাই, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, এই যে এইগুলো, এই তথ্য সম্পর্কে জানা, অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনাবলী সম্পর্কে জ্ঞান। তো প্রকৃতির সম্পর্কে যে কোনো তথ্যই কিন্তু বিজ্ঞান হবে না। সুতরাং যদি কেউ প্রাকৃতিক ঘটনা মন গড়া কোনো ব্যাখ্যা করে, মন গড়া কোনো কথা বলে, তবে সেটি কিন্তু বিজ্ঞান হবে না। বিজ্ঞান হতে হলে আমাদের কি করতে হবে? সত্যিকার অর্থে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ ও যুক্তি দিয়ে আহরিত সুসংবদ্ধ ও সত্যের উপর প্রতিষ্ঠিত জ্ঞানকে কিন্তু আমরা বিজ্ঞান বা সায়েন্স বলি। চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমরা এই স্লাইডে বিজ্ঞান কি জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিজ্ঞানের ধারণা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে বিজ্ঞানের ধারণাটা আসলে কি। বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা একটি হলো জীববিজ্ঞান। যেহেতু আমি আজকে তোমাদের সামনে জীববিজ্ঞান নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সুতরাং জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। বিজ্ঞানের অন্যতম একটি মৌলিক শাখা হচ্ছে জীববিজ্ঞান। আর জীববিজ্ঞানের ইংরেজি যে পরিভাষা সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি মানে হচ্ছে জীববিজ্ঞান। এই বায়োলজি শব্দটি একটি ল্যাটিন শব্দ। মূলত বায়োস এবং লগোস থেকে এই বায়োলজি শব্দটির উৎপত্তি হয়েছে। আমরা জানি বায়োস শব্দের অর্থ জীবন এবং লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিজ্ঞান কি তা জানলাম এবং বিজ্ঞানের যে অন্যতম একটি মৌলিক শাখা জীববিজ্ঞান বা বায়োলজি, এই বায়োলজি শব্দটি একটি ল্যাটিন শব্দ। দুটো শব্দ থেকেই এসেছে, একটি লগোস, একটি হচ্ছে বায়োস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরো কিছু অজানা জিনিস জেনে নিই। জীববিজ্ঞানের সংজ্ঞা। আমরা হয়তো জীববিজ্ঞান নিয়ে অধ্যয়ন করি, কিন্তু আমাদের তো জানতে হবে আসলে জীববিজ্ঞান কি, বায়োলজি কি। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলা হয়।
অথবা তোমরা অন্যভাবে বলতে পারো জীবের জীবন ও গুণাগুণ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা অবশ্যই আত্মস্থ করে রাখবে এবং এগুলো তোমরা জেনে রাখবে, কারণ তোমরা যেহেতু বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করতেছো, তোমাদের বায়োলজি সাবজেক্টটি আছে, সুতরাং এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জীববিজ্ঞানের শাখাসমূহ এবং জনক সম্পর্কে কিছু জানব। আমরা জানি জীববিজ্ঞানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, তবে আমরা যেহেতু তোমরা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী, সুতরাং তোমাদের এইখানে হালকা কিছু শাখাসমূহ জানলেই চলবে। এরপরে যখন তোমরা অপর ক্লাসে যাবে, ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে যাবে, তখন তোমরা হয়তো এই বায়োলজির অনেক শাখা প্রশাখা সম্পর্কে জানবে। আমি মূলত মেন দু একটি শাখা তোমাদের সামনে আলোচনা করব এবং এখানে আমি দিয়েছি, তোমরা দেখো। বায়োলজি বা জীববিজ্ঞান কে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা যদি জীবের ধরন অনুযায়ী যদি আমরা জীববিজ্ঞানকে ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা দুটো ক্লাসিফিকেশন পাই। একটি ক্লাসিফিকেশন হচ্ছে বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটি হচ্ছে জুলজি মানে প্রাণী বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে যে জীবের ধরন অনুযায়ী জীববিজ্ঞানকে বা বায়োলজি শব্দটিকে, এই বায়োলজি সাবজেক্টটিকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, দুটো ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে জুলজি প্রাণী বিজ্ঞান। এবং জীবের কোনো দিক নিয়ে আলোচনা করতে গেলে জীববিজ্ঞানকে বা বায়োলজি সাবজেক্টকে আরো দুটো শ্রেণীতে ভাগ করা যায়, আরো দুটো ক্লাসিফিকেশন করা যায়। একটি হচ্ছে পিওর বায়োলজি মানে ভৌত জীববিজ্ঞান, আর একটি হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি মানে ফলিত জীববিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পিওর বায়োলজি এবং অ্যাপ্লাইড বায়োলজির আরো অনেক শাখা প্রশাখা আছে বা এদের অনেক শাখা আছে, সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, তবে পর্যায়ক্রমে। আমি যেহেতু একেবারে বেসিক এবং প্রথম থেকে শুরু করেছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আস্তে আস্তে আমি তোমাদের সামনে বায়োলজি বা জীববিজ্ঞানের মানে আরো ডিটেলস হয়তো আলোচনা করব আমার পরবর্তী ক্লাসগুলোতে তোমরা পাবে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এই স্লাইডে দেখতেই পেলাম যে বায়োলজি এটি মূলত কোন জীবের ধরন অনুযায়ী দুটো ভাগ করা যায়, আর কোন দিক নিয়ে আলোচনা করলে জীবের সেক্ষেত্রেও দুটো ভাগে ভাগ করা যায়, আমরা দেখলাম। এখন আমরা জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীব জগৎ কি। আসলে আমাদের এই যে মহাবিশ্ব, এই বৈচিত্র্যময় পৃথিবী, ডাইভার্সিটি যে পৃথিবী, এই পৃথিবীতে অনেক জীব আছে, অনেক বড় জগতের মধ্যে এই জীবগুলো আসলে আমাদেরকে জানা উচিত আসলে জীব সম্পর্কে। তো আমরা প্রথমেই জানবো আসলে জীব জগৎ কি। আমাদের চারপাশে কিন্তু অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কারো জীবন আছে আবার কারোর জীবন নেই। যেমন চেয়ার, টেবিল, হাড়ি পাতিল, লোহা, এগুলোর কিন্তু জীবন নেই। আবার যদি আমরা বলি আম, জাম, কাঁঠাল, ইলিশ মাছ, কই মাছ, সিলভার মাছ, মানুষ, গরু, ছাগল, এগুলো কিন্তু আবার জীবন আছে। যাদের জীবন নেই তাদেরকে আমরা কি বলি? জড় বলি। এবং যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলে ডাকি বা জীব বলি। তাহলে প্রকৃতিতে বিভিন্ন রকমের কিন্তু জীব আছে, একেবারে উদ্ভিদ থেকে শুরু করে মানুষ, গরু, ছাগল, পাখি ইত্যাদি। আবার পানির শ্যাওলা থেকে শুরু করে ব্যাঙের ছাতাও কিন্তু একটি জীব। ছোট্ট প্রাণী অ্যামিবা থেকে শুরু করে ব্যাকটেরিয়া, অতি ক্ষুদ্র জীব যাকে খালি চোখে দেখা যায় না, এই সকল নিয়েই কিন্তু জীবজগৎ আসলে গঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদেরকে জীবজগৎ সম্পর্কে যদি জানতে চাওয়া হয়, তাহলে আমরা কিন্তু এভাবেই বলতে পারি যে জীব জগৎ, এই জগতে যে সকল জীবগুলো বাস করে, জড় নয়, যে সকল জীবগুলো বাস করে এদেরকে নিয়েই জীবজগৎ গঠন করা হয়েছে। সেই সকল জীব কোনগুলো? এই যে একেবারে ছোট্ট প্রাণী অ্যামিবা থেকে শুরু করে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে, ভাইরাস থেকে শুরু করে একেবারে নীল তিমি পর্যন্ত, এর মধ্যে অনেক কিছুই আছে। উদ্ভিদ আছে, আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে অনেক গাছপালা আছে, যেগুলো জীবন আছে। এই সমস্ত জীব নিয়েই যে জগৎ গঠন করা হয়েছে, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে জীব জগৎ।
এখন আমরা দেখব আসলে জীব জগৎ, এই জগতের মধ্যে জীব হতে গেলে এই জীবের প্রধান কিছু বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে। যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তবে আমরা জানবো সেটি হচ্ছে জীব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যদি জীব হতে হয় তবে তার প্রথম হচ্ছে চলন থাকতে হবে। আমরা জানি সে যদি জীব হয় সে নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারবে। কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে কি নড়াচড়া করতে পারবে। আবার উদ্ভিদ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। সুতরাং এটি কি জড় না, এটিও কিন্তু এদের জীবন আছে, এদের জীবন আছে, কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। কিন্তু মানুষ, গরু, ছাগল এগুলো এগুলো হচ্ছে কি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কিন্তু উদ্ভিদ বেড়ে ওঠার সময় এরা কিন্তু নড়াচড়া করে, বেড়ে ওঠার সময় এরা ডগা নড়াচড়া করে, এদের ডালপালগুলো নড়াচড়া করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে বৈশিষ্ট্য জীবের প্রধান সেটা হচ্ছে খাদ্য গ্রহণ। অবশ্যই জীব হতে গেলে তাদের খাদ্য গ্রহণ করতে হবে, কারণ তারা বেঁচে থাকার জন্য, তাদের জীবন ধারণের জন্য অবশ্যই খাদ্যের প্রয়োজন আছে। সুতরাং জীব হতে গেলে জীবের যে প্রধান বৈশিষ্ট্য তার মধ্যে অবশ্যই সে খাদ্য গ্রহণ করবে। প্রজনন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়। সরি, তো এইগুলো হচ্ছে কি জীবের বৈশিষ্ট্য। প্রজনন অবশ্যই হতে হবে, কারণ প্রজনন যদি না থাকতো এই মহাবিশ্বের জীব বিলুপ্ত হয়ে যেত। কারণ প্রজননের মাধ্যমেই আজকের এই মহাবিশ্ব টিকে আছে এবং বৈচিত্র্যময় পৃথিবী গড়ে উঠেছে। এই প্রজননের ফলে বাচ্চা থেকে বাচ্চা, একটি প্রাণী থেকে বাচ্চা হয়, আরেকটি বাচ্চা যখন বড় হয়ে যায় তার থেকে আরেকটি বাচ্চা হয়। এভাবেই এই মহাবিশ্বে কিন্তু প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে। উদ্ভিদের একটি গাছ থেকে চারা হয়, চারা বড় হয়ে আবার সে আরেকটি চারা পরিণত করে, এভাবে কিন্তু উদ্ভিদের সংখ্যা বাড়তেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জীব হতে গেলে অবশ্যই প্রজনন থাকতে হবে। এরপরে রেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো কিছু খাবার গ্রহণ করি, আমরা যখন আমাদের জীবন ধারণের জন্য আমাদের বেঁচে থাকার তাগিদে আমাদেরকে কিছু খেতে হয়, খাওয়ার পর আমাদের শরীর প্রয়োজনীয় অংশগুলো গ্রহণ করে নেয় এবং অপ্রয়োজনীয় অংশগুলো কি করে দেয়, রেশন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়। সুতরাং এই প্রক্রিয়া আছে রেশন। যেমন মূত্র, কার্বন ডাই অক্সাইড এগুলো আমার দেহ থেকে বেরিয়ে যায়। সুতরাং এগুলো হচ্ছে রেশন। অনুভূতি। আসলে একটা জীব হতে গেলে তার অনুভূতি অবশ্যই থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তোমার শরীরে একটি সুচ ফুটিয়ে দেওয়া হয় বা একটা পেরেক যদি ঠোকানো হয়, অবশ্যই তুমি ব্যথা অনুভব করবে। এটাই হচ্ছে অনুভূতি। এই অনুভূতিটা অবশ্যই থাকতে হবে। শ্বাস প্রশ্বাস। একটি জীব হতে গেলে অবশ্যই তাকে বেঁচে থাকতে হলে তার অক্সিজেনের প্রয়োজন আছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে হবে। এই যে শ্বাস প্রশ্বাস, সে শ্বাস নিচ্ছে এই পৃথিবী থেকে এবং প্রশ্বাস ছেড়ে দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তাদের অবশ্যই থাকতে হবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি বৃদ্ধি। প্রতিটি জীবের জন্মের পর থেকে ধীরে ধীরে কি করবে, আস্তে আস্তে সে বড় হয়ে উঠবে, তার বৃদ্ধি হবে। সরি, এই বৈশিষ্ট্যগুলো একটি জীব জগতের মধ্যে জীবে থাকবে। তখন আমরা সেগুলোকে বলতে পারি কি জীব জগৎ। পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য কিন্তু তার থাকবে, সেটা হচ্ছে অভিযোজন। অর্থাৎ একটি জীবকে একটি পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ায়ে নেওয়া বা মানিয়ে নিতে পারা, এটা হচ্ছে অভিযোজন। হয়তো আমি একটি পরিবেশে আছি, পরিবেশের থেকে হয়তো আবার অন্য কোনো একটি পরিবেশে গেলাম, সেখানকার পরিবেশ, সেখানকার এনভায়রনমেন্টের সঙ্গে আমাকে কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এটাই হচ্ছে কি অভিযোজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা জানবো সেটি হচ্ছে জীব, এবং এই জীবগুলো নিয়েই কিন্তু জীব জগৎ গঠন করা হয়েছে। চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই এবং দেখি আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো জীব বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই মহাবিশ্বের এই বৈচিত্র্যময় পৃথিবীর জীব মণ্ডলকে, জীব জগৎকে জানতে গেলে অবশ্যই আমাদের প্রাণী জগতের বা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হবে। কেননা আমরা জানি আজকের বিশ্বে
বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে জীব বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে তারা 2,70,000-এর বেশি ভাস্কুলার উদ্ভিদ আবিষ্কার করেছে এবং প্রতি বছর এই বৃদ্ধির হার কিন্তু বেড়েই চলেছে, এই আবিষ্কারের হার বেড়েই চলেছে এবং প্রাণী বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে তারা 15 লক্ষেরও বেশি প্রজাতি আবিষ্কার করেছেন এবং তারা ধারণা করতেছেন যে প্রতি বছর যেভাবে এই প্রজাতির সংখ্যা বাড়তেছে এক সময় দেখা যাবে 1 কোটিতে গিয়ে এই প্রজাতির সংখ্যা দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন যে এই মহাবিশ্বে কত প্রজাতি আছে? 15 লক্ষ প্রজাতি আবিষ্কার করা হয়েছে। আমরা কয়টি প্রজাতি সম্পর্কে জানি? আসলে এই যে এত প্রজাতি, এত উদ্ভিদ, এগুলো বিশৃঙ্খল অবস্থায় ছিল, এগুলো আসলে জানা ছিল না। বিংশ শতাব্দীর পর থেকে কিন্তু এগুলোর বিভিন্ন সম্মানীয় বিজ্ঞানী মহোদয় তারা চিন্তা ভাবনা করলো আসলে এগুলো যদি আমরা একটি শ্রেণীর মধ্যে, একটি ক্লাসিফিকেশনের মধ্যে যদি না নিয়ে আসি, তাহলে এদের সম্পর্কে জানা, এদের সম্পর্কে বোঝা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে এবং পৃথিবীর মানুষ জানতেও পারবে না এদের সম্পর্কে। তাই কি হলো, জীব বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের একটি প্রয়োজন হয়ে পড়লো। আসলে কোনো প্রাণী দেখা গেলো ছোট, কোনো প্রাণী বড়, আবার কোনো প্রাণীর সাথে আরেকটি প্রাণী মিল আছে, অমিল আছে। এমনও প্রাণী আছে যাদেরকে আণুবীক্ষণিক প্রাণী আমরা বলে থাকি, যেমন অ্যামিবা। এদেরকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমাদেরকে দেখতে হয়। এবং বিশাল তিমি আছে যেটা সাগরের মধ্যে অবস্থান করে, বসবাস করে। তাহলে এরা দেখতে কি রকম? এরা কি দেখতে একই রকম? এই যে এই ধরনের নানা প্রশ্ন, নানা আমাদের জিজ্ঞাসা, কোনো প্রাণীর মেরুদণ্ডী, আবার কোনো প্রাণী অমেরুদণ্ডী, কোনো প্রাণী মাটিতে বাস করে, কোনো প্রাণী গাছে বাস করে, কোনো প্রাণী পানিতে বাস করে, আবার তাদের খাদ্য কি একই রকম? তাদের বিভিন্ন অঙ্গ, কারো সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি আছে, এরা চলাফেরা করে, আবার কেউ চলাফেরা করতেও পারে না। এই যে বৈচিত্র্যময় পৃথিবীতে প্রাণীর সংখ্যা সঠিক জানা আছে কি নাই, আজ পর্যন্ত আমরা যে আবিষ্কৃত হয়েছে সেগুলো আমি তোমাদেরকে আগেই বলেছি। এই যে এইগুলো মিলে, এইগুলো সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হচ্ছে শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে যে জীব এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা আসলে কি, খুবই ভাইটাল একটা পয়েন্ট, ভাইটাল একটা জিনিস যে শ্রেণীবিন্যাস। এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর শ্রেণীবিন্যাসের মাধ্যমেই কিন্তু এই মহাজগতের, মহাবিশ্বের প্রাণীদের সম্পর্কে আমরা সঠিক তথ্য, উদ্ভিদের সম্পর্কে সঠিক তথ্য কিন্তু আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের স্লাইডে যাই এবং দেখি এখানে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তাহলে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো এই বিশাল ও বৈচিত্র্যময় জগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। এছাড়া এই বিপুল সংখ্যক প্রাণীর গঠন, প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রতিটি জীবের দল, উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা, এগুলোই হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই মহাবিশ্বের যে সকল প্রাণীগুলো, যে সকল প্রজাতিগুলো আবিষ্কৃত হয়েছে, তাদেরকে একটি দলে দেওয়া, একটি উপদলে দেওয়া, তাদের সম্পর্কে জ্ঞান আহরণ করা, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং এটি অল্প সময়ে, অল্প টাইমের মধ্যে জানা, সঠিকভাবে জানা, এগুলোই হচ্ছে একটি শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য জানলাম, শ্রেণীবিন্যাস কি সেটাও জানলাম। এখন আমরা জানবো যে জীব এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি বা কাকে বলে। এটা হচ্ছে জীব এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি বা কাকে বলা হয়। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ আর বিন্যাস করার পদ্ধতি কি শ্রেণীবিন্যাস বলা হয়। অথবা আমরা অন্যভাবেও যদি বলি যে শ্রেণীবিন্যাস বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কাকে বলে বা কি, তাহলে প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী
বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে অনেক প্রাণী আছে, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য। সেই প্রাণীগুলোর মধ্যে হয়তো মিল আছে, আবার কোনোটার মিল নেই। পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু শ্রেণীর বিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী, এদের পজিশন অনুযায়ী, এদের স্ট্যাটাস বা প্রেস্টিজ অনুযায়ী এদেরকে ধাপে ধাপে সাজানো হয়েছে, এদের স্তরে স্তরে সাজানো হয়েছে। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করা এই পদ্ধতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। আবার যদি তোমরা অন্যভাবে বলতে চাও যে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীকুলকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে তিনটা সংজ্ঞার যে কোনো একটি সংজ্ঞা তোমরা আত্মস্থ করে তোমরা নিজে বুঝবে, গল্পের মতো বুঝে নিবে, তারপরে তোমরা নিজের ভাষায় নিজের মাধুর্য মিশিয়ে তোমরা এই সংজ্ঞায়িত করতে পারো যে শ্রেণীবিন্যাসটা কি বা জীব শ্রেণীবিন্যাস কাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই এবং সেখানে দেখি জীব এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখি। দেখো, এখানে শ্রেণীবিন্যাসের ইতিহাসের সূত্রপাত প্রাচীন গ্রীসে যদিও ঘটলেও বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ততটা কিন্তু উৎকর্ষ লাভ করতে পারেনি। অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি কাল থেকে শুরু করে সাম্প্রতিক শ্রেণীবিন্যাস বিদ্যা জীববিজ্ঞানের অন্যতম একটি শাখা হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। সেটা হচ্ছে কি অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি কাল থেকে এবং সাম্প্রতিক একেবারে রিসেন্টলি যে শ্রেণীবিন্যাস বিদ্যা জীববিজ্ঞানের অন্যতম একটি শাখা, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি একটি স্বতন্ত্র শাখা হিসেবে কিন্তু গড়ে উঠেছে। তো শ্রেণীবিন্যাস বিদ্যার ইতিহাসে রচয়িতাদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ছিলেন তারা হচ্ছে সিম্পসন, যেটা 1959 সাল থেকে 61 সাল পর্যন্ত, কেইন ছিলেন 1958 সালে এবং হপউড ছিল 1950 সালে। এই সকল প্রমুখ বিজ্ঞানীদের নাম এখানকার উল্লেখযোগ্য এই প্রাণী জগৎ বা শ্রেণীবিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে। আজ পর্যন্ত প্রাপ্ত তথ্যটির ভিত্তিতে শ্রেণীবিন্যাস বিদ্যার ইতিহাসকে সাধারণত 6টি কালে বা 6টি পিরিয়ডে কিন্তু ভাগ করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ পর্যন্ত প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে এই যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, এই শ্রেণীবিন্যাস বিদ্যার ইতিহাসকে 6টি পিরিয়ডে বা 6টি কালে বিভক্ত করা হয়ে থাকে। এখন আমরা দেখি আসলে সেই 6টি কাল বা 6টি পিরিয়ড আসলে কি কি। 6টি কাল বা 6টি পিরিয়ড, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম কাল সেটা হচ্ছে স্থানীয় প্রাণীকুল অধ্যয়ন, অর্থাৎ প্রাক সভ্যতা থেকে শুরু করে 1205 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এবং দ্বিতীয় যে কালটি হচ্ছে সেটা হচ্ছে লিনিয়াস। আমরা অনেকেই জানি, জীববিজ্ঞান নিয়ে পড়তে গেলে আমাদের অনেকেরই জানা আছে এবং হয়তো অনেক শিক্ষার্থী বন্ধুরা হয়তো নাও জানে যে জীববিজ্ঞান নিয়ে পড়তে গেলেই আমাদের ক্যারোলাস লিনিয়াসের কথাটা চলে আসে, কারণ তিনি শ্রেণীবিন্যাস বিদ্যার যে কি সেটি আমরা অবশ্যই জানবো পরবর্তী স্লাইডগুলোতে। আসলে ক্যারোলাস লিনিয়াসকে জীববিজ্ঞানের কি বলা হয়, শ্রেণীবিন্যাস বিদ্যার কি নামে তাকে ডাকা হয়, আমরা পরবর্তী স্লাইডে জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু ভুলে গেছি, সেটি হচ্ছে যে জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি এর জনক আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানে না। এর জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজির প্রবর্তক বা জনক। আমরা দেখলাম যে বায়োলজিকে যদি তাদের ধরন অনুযায়ী ভাগ করা যায় তাহলে দুটো ভাগ পেয়েছিলাম, একটি ছিল প্রাণীবিজ্ঞান আর একটি ছিল উদ্ভিদ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রাণীবিজ্ঞানের যে জনক তিনিও ছিলেন অ্যারিস্টটল, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক ছিলেন থিওফ্রাস্টাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো শর্ট, এই সংক্ষিপ্ত ইতিহাসগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমি যে বিষয়টি নিয়ে আসতেছিলাম যে দ্বিতীয় যে কালটি অর্থাৎ পিরিয়ড, সেটা হচ্ছে লিনিয়াস ও সমকালীনদের কাল, লিনিয়াস এবং সমকালীনদের কাল। তৃতীয় যে কাল শ্রেণীবিন্যাস বিদ্যা, মানে সেই প্রথম থেকে শুরু করে আজ অবধি শ্রেণীবিন্যাস বিদ্যার যে ইতিহাস সে 6টি কালে যে বিভক্ত করা হয়েছে, তারই তৃতীয় কালটা হচ্ছে গবেষণামূলক দৃষ্টিভঙ্গি
একটি 1758 সাল থেকে 1858 সাল পর্যন্ত। এবং চতুর্থ কাল ছিল ডারউইন ও জাতিজনিত চিন্তাধারা 1859 সাল। এবং পঞ্চম কাল জনগোষ্ঠীমূলক শ্রেণীবিন্যাস। ষষ্ঠ কাল থেকে শুরু করে আধুনিক ধারা, এই যে আধুনিক ধারা, এই ধারা পর্যন্ত হচ্ছে ষষ্ঠ কাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 6টি পিরিয়ড জানলাম একেবারে শুরু থেকে এই পর্যন্ত শ্রেণীবিন্যাস বিদ্যার যে 6টি কাল বা 6টি পিরিয়ড, এটা আমরা জানলাম। এখন আমরা দেখব শ্রেণীবিন্যাসের জনক বা শ্রেণীবিন্যাস বিদ্যা যে একটা স্বতন্ত্র অধ্যায় বা চ্যাপ্টার হিসেবে গড়ে উঠেছে, তার জনককে আমাদের অবশ্যই জানা দরকার। কারণ এই বৈচিত্র্যময় পৃথিবীর সমস্ত জীব জগৎকে জানার জন্য, সহজে জানার জন্য, অল্প পরিশ্রমে জানার জন্য শ্রেণীবিন্যাসের বিকল্প আর কোনো কিছু নেই। সেই শ্রেণীবিন্যাসের জনককে আমাদেরকে জানতে হবে। দেখো, বিজ্ঞান ভিত্তিক ও সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের সর্বপ্রথম শ্রেণীবিন্যাস বিদ্যা যে একটি গড়ে উঠেছে, সেই প্রকৃতি বিজ্ঞানী ন্যাচারালিস্ট ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার সিস্টেমা নেচার নামক পুস্তকের 10ম সংস্করণে, যেটা হচ্ছে 1758 সালে, তার প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1735 সালে। তাহলে তার সিস্টেমা নেচারি নামক পুস্তকের 10ম সংস্করণ ছিল কি 1758 সালে, আর প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1735 সালে। দ্বিপদ নামকরণ, যেটা বাইনোমিয়াল নমেনক্লেচার, এই যে দ্বিপদ নামকরণের পদ্ধতিটা সর্বপ্রথম এই ক্যারোলাস লিনিয়াসই প্রবর্তন করেন এবং সঙ্গতভাবে তিনিই ব্যবহার করেন। এই নিয়মাবলী এতই যুক্তিপূর্ণ যে প্রাণীবিজ্ঞানের দিগন্ত বহু বিস্তৃত হওয়া সত্ত্বেও এর বেশি পরিবর্তন হয়নি। হয়তো ক্যারোলাস লিনিয়াসের পরে অনেকেই হয়তো কিছুটা বিস্তৃতি করেছে, কিন্তু বেশি কিন্তু পরিবর্তন হয়নি। তাই ক্যারোলাস লিনিয়াসকে প্রাণীবিন্যাসের জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যারোলাস লিনিয়াসকে জানি শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। তিনি ছিলেন এই শ্রেণীবিন্যাসের প্রবর্তক। দ্বিপদ নামকরণ প্রকৃতপক্ষে সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী কাস্পার বাইহিন 1560 সাল থেকে 1624 সাল পর্যন্ত উদ্ভাবন করেন এবং পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াসের নামকরণ প্রথায় এর নাম বহুল ব্যবহার ও স্বীকৃতি লাভ করেন। কিন্তু আমরা জানি যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বা শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের শর্ট কোশ্চেন তোমাদের সামনে অনেক সময় আসে বা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে যে শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, এবং শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস একেবারেই শেষ পর্যায়ে ছিল, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জীবন পাঠ অর্থাৎ নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যে সকল বন্ধুরা আছে সায়েন্সের, তাদের প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আমি জাস্ট আলোচনা করেছি এবং আরও কিছু আলোচনা আছে। আমি আমার পরবর্তী ক্লাসে অবশ্যই সেই আলোচনাটা করে জীবন পাঠ অর্থাৎ প্রথম অধ্যায় শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাই আমার এই অনলাইন ক্লাসে দেখার জন্য, এবং আমি চাই তোমাদের সামনে একেবারে সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায়, গল্পের মাধ্যমে আমরা জীববিজ্ঞানটাকে জানবো, বুঝবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এই পর্যন্ত, এবং যারা শেষ পর্যন্ত আমার এই অনলাইন ক্লাসটি দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং যে সকল নতুন শিক্ষার্থী বন্ধুরা আমার এই অনলাইন ক্লাসটি দেখেছো, আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট, আমার এই অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দিবে। কথা না বাড়িয়ে এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনায় টুডেজ লেকচার ইজ হেয়ার, সো বেস্ট অফ লাক।